গুড মর্নিং, সিট ডাউন। তো আজকে আমি এই ক্লাসে তোমাদেরকে অ্যানুয়াল পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে সেইগুলি সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে যে অঙ্কটি আমি দিচ্ছি, দেখো এটি আসতে পারে যে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করতে বলা হতে পারে। এবং শূন্যস্থানে কি কি আছে দেখো আমি দেখাচ্ছি। যে এক কয়ের যে অঙ্কটি রয়েছে সেটি আছে 1 লিটার। তোমরা কিন্তু প্রশ্নগুলি লিখে নাও। 1 লিটার 200 মিলিলিটার সমান ব্যাস মিলিলিটার। ঠিক আছে, তাহলে এই শূন্যস্থানটিতে কি বসাবে, কত বসাবে? এগুলি এই রকমের অঙ্ক, মানে এক প্রকার একক থেকে অন্য প্রকার এককে রূপান্তরণ করার সময় আমাদের একটি তালিকা মুখস্থ রাখতে হবে। সেই তালিকাটি কি হচ্ছে? কিলো, হেক্টো, ডেকা, লিটার, ডেসি, সেন্টি, মিলিলিটার। ঠিক আছে, তাহলে তালিকাটি হচ্ছে কিলো, হেক্টো, ডেকা, লিটার, ডেসি, সেন্টি, মিলি। এই ক্ষেত্রে একটি কথা মনে রাখবে, এই যে লিটার লেখা আছে না, লিটার ঘরে আরো দু রকমের একক বসে। তাহলে কি কি? মিটার আর গ্রাম। মিটার আর গ্রাম। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই ঘরে মিটার লেখা থাকে তাহলে এগুলি শেষে কিন্তু সব সময় ওই মিটার যোগ করতে হবে। যদি মিটারের লাইনটা আমরা পড়ি তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, তাই তো? যখন গ্রাম পড়া হবে তখন কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। বুঝতে পারছো তো? মানে সোজা কথায় ধরো এ হচ্ছে ঘরের মালিক, এ বাবা। তো বাবা যদি গ্রাম হয় তাহলে ওই পরিবারের সবাই গ্রাম। বাবা যদি মাহাতো হয় তাহলে ওই পরিবারের সবাই মাহাতো। ওই পরিবারের ভাই বোন যারাই আছে সবাই কিন্তু মাহাতোই লিখাবে। ঠিক সেই রকম। আশা করি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এরপর দেখো এই অঙ্কটি চলে এসো। এখন এই যে 1 লিটার 200 মিলিলিটার সমান কত মিলিলিটার প্রশ্ন করতে বলা হয়েছে। এখানে নিয়মটা কি হচ্ছে? যে ঘরে যেটা লিখতে বলা হয়েছে যে প্রথমে লিখে নাও, সেটি আগে লিখে নাও। তাহলে লিটারের ঘরে কত লিখবো? 1। লিটারের ঘরে 1 লেখা হবে। হয়ে গেল, বসানো হলো। এরপরে 200 মিলিলিটার। এখন বললাম দেখি মিলির ঘর তো এখানে রয়েছে, মিলির ঘর তো এখানে রয়েছে। তাহলে এখানে কোনটি বসাবো? এই 2 বসাবো না এই 0 বসাবো না এই 0 বসাবো? বলো কোনটি বসাবো? ডান দিকের শেষের শূন্যটি। ডান দিকের, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার ডান দিকের শেষের অঙ্কটি একক স্থানীয় অঙ্ক হয়। সবসময় খেয়াল রাখবে যে লেখা ঘরে সবসময় একক স্থানীয় অঙ্কটি বসাতে হয়। তাহলে এখানে বসাবো 0, তার বাম দিকেও 0, তার বাম দিকে 2। তাহলে কত হয়ে গেল? কত মিলিলিটার হয়ে গেল? 1200। তাহলে এটি হবে 1200 মিলিলিটার। ঠিক আছে, এরপর দেখো পরের অঙ্কটি, গল্প করবে না। এরপর দেখো লেখা আছে ক্ষয়েরটি লেখা আছে 8.6 গ্রাম
সমান কত না শূন্যস্থান আছে ব্যাস কিলোগ্রাম। কিলোগ্রাম এই দেশে কত বসবে, শূন্যস্থানে কত বসবে, এটি ওইরকমই সেই তালিকাটি না লিখলে আমার নাম মুছলে ভালো হতো। আমি পুনরায় লিখে দিচ্ছি, দেখো কিলো, তারপরে বলো কি ছিল, হেক্টো, ডেকা, গ্রাম, দেশি, সেন্টি, মিলি, এটি ছিল তালিকাটি। এই তালিকাটি মুখস্থ রাখবে, এই তালিকাটি মুখস্থ রাখলে খুব সহজেই এই নাম্বারগুলো তোমরা পেয়ে যাবে পরীক্ষাতে, মানে অঙ্কগুলি করতে পারবে আর কি। এখন দেখো 8.6 গ্রাম। একটা কথা মনে রেখো, যদি এখানে 8 আর 6 থাকতো, মন নিয়ে শোনো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস, যদি 8 10 কত হয় 86, যদি এই 86 লেখা থাকতো আর এখানে গ্রাম লেখা আছে, তখন গ্রামের ঘরে কত বসতো, 6 বসতো, কারণ 86 তে একক স্থানীয় 6, তাহলে তখন বসতো গ্রামের ঘরে 6 বসতো, আর এখানে 8 বসতো। বসতো কিনা বসতো, কিন্তু এখানে কি আছে 8.6, তাহলে এখানে গ্রামের ঘরে কোনটি বসাবে বলো না, এটাই তো আমি শেখাতে মানে চাইছি আর কি। দেখো যখন 86 লেখা থাকছে তখন একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 6, তাহলে গ্রাম লেখা আছে 86 গ্রাম, তাহলে গ্রামের ঘরে বসবে 6 আর এদিকে বসবে 8। কিন্তু যদি লেখা থাকে 8.6 গ্রাম, এখানে কিন্তু একক স্থানীয় অঙ্কটি 6 নয়, 6টি হচ্ছে দশাংশের ঘরের অঙ্ক, 6টি হচ্ছে দশাংশের ঘরের অঙ্ক। তাহলে এককের ঘরের অঙ্ক কোনটি 8, তাহলে এককের ঘরের অঙ্কটি যদি 8 হয় তাহলে গ্রামের ঘরে বসবে 8। বুঝতে পারছো তো? এরপর 6 আছে ডান দিকে, তাহলে গ্রামের ডান দিকের ঘরটি হচ্ছে দেশি, তাহলে দেশি ঘরে হবে 6। তাহলে বুঝতে পারলে তো? তাহলে এইভাবে আমরা বসালাম সঠিকভাবে। বসানোর পর এরপর কি করতে বলা হয়েছে না 8.6 গ্রাম সমান কত কিলোগ্রাম। তাহলে গ্রামের এই যে গ্রাম আমরা বসালাম তো 8 গ্রাম 6 ডেসিগ্রাম বসালাম, এরপরে এই 8 গ্রাম 6 ডেসিগ্রাম বা 8.6 গ্রাম সমান কত কিলোগ্রাম। তাহলে কিলোগ্রামের ঘরটি কোন দিকে আছে দেখো, ডান দিকে না বাম দিকে, বাম দিকে আছে, তাহলে ডান দিকেই থাকুক বা বাম দিকেই থাকুক, সেই ঘর পর্যন্ত আমাকে 0 0 দিয়ে হলেও বসিয়ে বসিয়ে পৌঁছিতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো তো? 8 গ্রাম 6 ডেসিগ্রামকে তোমরাকে কি বলা হয়েছে, কিলোগ্রামে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে কিলোগ্রামের ঘর পর্যন্ত পৌঁছিতেই হবে, কি কি দিয়ে পৌঁছিতে হবে, 0 0 দিয়ে হলেও পৌঁছিতে হবে। তাহলে এখানে 0 বসিয়ে দাও, এখানেও 0 বসিয়ে দাও, এখানেও 0 বসিয়ে দাও, বসিয়ে দিলে এরপর যেহেতু আমরা ডান দিকের ঘর থেকে বাম দিকের ঘরে এলাম, গ্রাম ডেসিগ্রামের ঘর থেকে আমরা কিলোগ্রামের ঘর থেকে এলাম, তাহলে বাম দিকে এলে কি করতে হয়, দশমিক বিন্দু ব্যবহার করতে হয়। ডান দিকে গেলে দশমিক বিন্দু ব্যবহার করার কোনো দরকার নেই, কিন্তু ডান দিকের ঘর থেকে অর্থাৎ ছোট ঘর থেকে যখন আমরা বড় ঘর থেকে যাই তখন কিন্তু দশমিক বিন্দুর প্রয়োজন হয়, দশমিক বিন্দু দেওয়ার প্রয়োজন হয়। কখন, ডান দিকের ঘর থেকে যখন বাম দিকের ঘরে আসবো, অর্থাৎ অন্য কোথায় ছোট একক থেকে যখন বড় এককে আমরা আসবো তখন দশমিক বিন্দুর ব্যবহার করতে হয়। তাহলে এখানে হবে দশমিক, তাহলে এখানে কত বসাবে বলো, 0.0086 কিলোগ্রাম। বুঝতে পারছো? এরপর নাম্বারটি দেখো, কেউ গল্প করবে না। বইয়েরটি আছে
123 123 সংখ্যাটি, এই গল্প করবে না বলছি তো, গল্প করা কি প্রয়োজন, ঠিকঠাক শোনো। 123 সংখ্যাটি ব্যাস দ্বারা বিভাজ্য। বলো 123 সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? এক দ্বারা তো হবেই, যে কোনো সংখ্যা এক দ্বারা বিভাজ্য হবে। এটি কি 2 দ্বারা বিভাজ্য হবে 123 টি? না। তোমরা কি করে জানতে পারলে যে 123 কে 2 দ্বারা ভাগ করা যাবে না? বলো, শেষে বিজোড় সংখ্যা আছে। তার মানে যদি যে কোনো সংখ্যা সে যত লম্বাই হোক যত বড়ই হোক, যদি একক স্থানীয় অঙ্কটি যদি জোড় হয়, জোড় বলতে কোন কোনগুলি জোড় বলো? 2 4 6 8 0। ঠিক আছে, তাহলে এই 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 অঙ্কগুলি যদি কোনো সংখ্যার শেষে বা একক স্থানীয় অঙ্কে থাকে তাহলে সেটাকে 2 দ্বারা ভাগ করা যাবে। তো শেষে তো আছে 3, একক স্থানে আছে 3, এটা একক, এটা দশক, এটা শতক। তো এককের ঘরে তো বিজোড় আছে, তখন 2 দ্বারা ভাগ করা যাবে না। ঠিক আছে, 3 দ্বারা ভাগ করা কি যাবে? যাবে। কেন যাবে বলো তো দেখি, আয়ান বলো। সংখ্যাটির অঙ্কগুলিকে যোগ করতে হবে। যোগ ফলটাকে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে সমস্ত সংখ্যাটিকে ভাগ করা যাবে। এখানে 123 এর অঙ্কগুলি হলো 1 2 এবং 3। এতে যদি যোগ করা হয় তাহলে কি হবে? 2 আর 1 3 আর 3 6, 6 কে খুব অনায়াসে 3 দ্বারা ভাগ করা যায়। অতএব 103 কেও 3 দ্বারা ভাগ করা যাবে। আচ্ছা বলো দেখি 4 দ্বারা যাবে কি? 4 দ্বারা যাবে কি? যাবে না, কারণ 4 এর নিয়মটি হচ্ছে একক এবং দশক এই দুটো অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা যদি 4 দ্বারা ভাগ করা যেত তাহলে এটি 4 দ্বারা বিভাজ্য হতো। ঠিক আছে, 5 দ্বারাও যাবে না। তোমরা বিভাজ্যতার নিয়মগুলি জানো তো? বলো তো দেখি 5 দ্বারা কোন সংখ্যাকে ভাগ করা যায়? শেষের অঙ্কটি 0 কিংবা 5 থাকবে। শেষের অঙ্কটি 0 কিংবা 5 থাকবে। যেমন আমি এগুলি 2 দ্বারা, 5 দ্বারা, 7 দ্বারা, 9 দ্বারা আমি আলোচনা করছি যে বিভাজ্যতার নিয়মটি তোমরা শিখে নাও। ঠিক আছে, এগুলি না বললে হতো, আমরা সরাসরি এখানে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য লিখলেও আমাদের কাজটি হয়ে যেত। কিন্তু আমি এর সঙ্গে সঙ্গে আরো যে পারিপার্শ্বিক যে প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এরপরে দেখো ঘ নম্বর। ঘ নম্বরে বলা হয়েছে ছয় ও নয়ের সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক আর সাধারণ গুণনীয়। তোমরা লসাগু এবং গসাগু নাম শুনেছ তো? গসাগুর পুরো নাম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়। আর লসাগুর পুরো নাম কি? তাহলে এই যে গুণিতক আর গুণনীয়, এখানে কি আছে? গুণিতক। এখানে কি আছে? গুণিতক। গুণিতক কোনটি, গুণনীয় কোনটি আমি বেশ ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে লিখছি গুণনীয় আর এদিকে লিখছি গুণিতক। গুণিতক গুণিতক মানে হচ্ছে কি, যে আমরা যে নামটা মুখস্থ করি, তো নামটা মুখস্থ আছে নিশ্চয়ই। ধরো আমি 3 এর ঘর নামটা বলছি। 3 1 কে 3, 3 দুগুণে 6, 3 3 9,
3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। এটি হলো 3 নামজাতি। সবাই জানো এটা তোমরা? এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা গুণিতক আর কোনটা গুণনীয়। না, গুণফল হিসাবে যেগুলি তুমি পাচ্ছ সেগুলি কিন্তু গুণিতক বটে। কি বটে? গুণিতক। গুণিতক মানে গুণফল। এখন এই 12 কার কার গুণিতক বটে? এখন এখানে নামজাতিতে কার কার আছে? 3 এবং 4 এ। 3 এবং 4 এর গুণিতক 12। এখন 12 কিন্তু শুধু 3 এবং 4 এর গুণিতক নয়, আরো কারো গুণিতক বটে। অনেকটা অন্য উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দেখো। ধরো 24, একটি সংখ্যা লিখলাম 24, মানে 24 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেগুলি সবগুলোই হবে কিন্তু 24 এর গুণনীয়। বুঝতে পারছো তো? 24 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে বলো? 1 দ্বারা যাবে, 2 দ্বারা যাবে, 3 দ্বারা যাবে, 4 দ্বারা যাবে, 6 দ্বারা যাবে, 8 দ্বারা যাবে, 12 দ্বারা যাবে, আর 24 দ্বারা যাবে। যাবে কি না? তাহলে 24 এর এই যে 1 2 3 4 6 8 12 24 এগুলো সবগুলোই কিন্তু 24 এর গুণনীয়ক। কি বটে? গুণনীয়ক। তাহলে এগুলি হলো গুণনীয়ক। এগুলিকে কি বলা হলো? গুণনীয়ক। কার গুণনীয়ক? 24 এর গুণনীয়ক। 24 এর গুণনীয়ক। আর 24টা কি হলো তাহলে? গুণিতক। গুণিতক। কার গুণিতক? 1 এর গুণিতক, 2 এর গুণিতক, 3 এর গুণিতক, 4 এর গুণিতক, 6 এর গুণিতক, 8 এর গুণিতক, 12 এর গুণিতক এবং 24 এর গুণিতক। তাহলে এটি হচ্ছে গুণিতক। গুণিতক মানে গুণফলটা, সোজা কথা মনে রাখবে। আর গুণনীয়ক মানে যেগুলি যেগুলি গুণ করে এটিকে তৈরি করা যায় সেগুলি হচ্ছে গুণনীয়ক। তাহলে মোটামুটি বুঝতে পেরেছে কোনটি গুণিতক আর কোনটি গুণনীয়ক? হ্যাঁ, এখানে কি বলেছে? 6 এবং 9 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কোনটি? লসাগু করে দিবে। 6 এবং 9 এর লসাগু কত হবে বলো? 2 তো খাবে না, 3 দুগুণে 6, 3 দুগুণে 9। তাহলে লসাগু কত হবে? 3 দুগুণে 6, 3 6 18। কত হবে? 6 এবং 9 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কি হবে? কত? 18 হবে। বুঝতে পারছো? পরের অঙ্কটি দেখো। 6666 এক সংখ্যা লিখলাম। এটিকে আমরা ভাগ করব 66 দ্বারা। তোমরা ভাগ জানো তো? ভাগ করতে জানো নিশ্চয়ই। আচ্ছা, ভাগ করতে গেলে কি জানা দরকার? ভাগ করতে গেলে কি নামটা? নামটা কার নামটা? ভাজকের নামটা। তার মানে যেটি দ্বারা ভাগ করা যায় তাকে বলা হয় ভাজক। যেটি দ্বারা ভাগ করা যায় সেটিকে বলা হয় ভাজক। তবে ভাজকের নামটা আমাদের জানতে হবে। এখন সব সময় সেটা সম্ভব হয়ে ওঠে না। ধরো যেমন এখানে ধরো 6666 আমরা 66 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। ঠিক আছে? এখানে আছে সমান, শূন্যস্থান আছে, মানে এখানে কত উত্তর থেকে বসাতে হবে। ঠিক আছে? এখানেও শূন্যস্থান ছিল। বুঝতে পারছো তো? দেখো এখন 66 দ্বারা ভাগ করবো মানে 66 নামটা, 66 ঘরের নামটা আমাদের জানতে হবে। কিন্তু 66 ঘরের নামটাকে আমরা জানি? সম্ভব নয়। তাহলে কি করতে হবে?
গুণ করে করে নিয়ে নামটাটি প্রথমে তৈরি করে নিতে হবে। তাহলে 66 কে 1 দ্বারা গুণ করে 66 পাওয়া যায়। তাহলে এখানে এবার আমরা ভাগটা শুরু করছি। দেখো আমরা যদি নামদাটা আমাদের প্রয়োজনে আমরা নামদা তৈরি করে নেব সঙ্গে সঙ্গে। তাহলে এখানে কয়টি অঙ্ক রয়েছে? 2টি। নিয়মটি হচ্ছে ভাজকের জয়টি অঙ্ক থাকবে, ভাজ্যেরও তটি অঙ্কই নিতে হবে প্রথমে। তাহলে এখানে 2টি অঙ্ক নিব। তাহলে 66 কে 66 দ্বারা ভাগ করো, কত হবে? 1 হবে 66। আচ্ছা, বিয়োগফল তো হয়ে গেল 0, মানে বিয়োগফল কিছু নেই, এখানে মিলে গেল। তাহলে এরপরে কি করতে হয়? নামাতে হয়। কয়টি অঙ্ক নামাবে? একটি অঙ্ক নামাবে। তাহলে একটি যখন অঙ্ক নামাবে এই 6টি নেমে গেল। হ্যাঁ, 6 নেমে গেল, হলো কত? 6। এবার 6 কে তো আর 66 দ্বারা ভাগ করা যাবে না, ছোট। তাহলে এখন কি করতে হবে? তাহলে এই 6কেও নামাতে হবে। কিন্তু নিয়ম হচ্ছে যে এই একসঙ্গে 2টি অঙ্ক নামবেই না, কোন রকমই নামবে না। আর যদি নামাতে হয়, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি গল্পের আকারে। ধরো এই 6 বলছে 66 কে, কে কাকে বলছে? জোরে বলো। 6 বলছে কি বলছে? ভাই আমি তো তোমার সঙ্গে পেরে উঠতে পারছি না, তাই আমার যে পরের যে 6 আছে তাকে নামতে দাও। কি বলছে? পরের যে 6 আছে তাকে নামতে দাও, তাহলে আমি পেরে যাব তোমার সঙ্গে লড়াই করতে। তখন এই বলছে না, হবে না। কারণ নিয়ম হচ্ছে যে একবারে একটি অঙ্ক নামতে পারে। তো 6 তো নেমে গেছে, যার পালি সে তো নেমে গেছে, আর আমি নামতে দেব না। তখন 6 আবার বলছে 66 কে, কি বলছে? ভাই তোমার একটা রসগোল্লা দিব। কি বলছে? একটা রসগোল্লা খেতে দিব তোমাকে, বেশ সুমিষ্ট রসগোল্লা দিব, তবু তুমি কিন্তু নামতে দাও। তখন 66 রাজি হয়ে গেল। তাহলে এখানে একটা রসগোল্লা দিতে হলো ওকে। হ্যাঁ, তখন এই 6কে নামতে দিল। কত হয়ে গেল? 66 হয়ে গেল। এরপরে কত ভাবে বলো? 66 হয়ে গেল ভাগ ফলটা। তাহলে ভাগ ফলে এখানে কত লিখবে? সমানে কত লিখবে? 100। আচ্ছা, তুমি বুঝতে পারছো? হ্যাঁ, অঙ্কগুলি করে লিখে নাও কিন্তু, আর ঘরেও প্র্যাকটিস করবে। এরপর দেখো 4 নম্বরের যে অঙ্কটি রয়েছে, এটি কিন্তু জ্যামিতির অঙ্ক। তোমাদের 3-4-এ, তোমরা তো 3-4-এ পড়ছো, জ্যামিতির অঙ্কতে কিন্তু প্রশ্ন থাকে জ্যামিতি নিয়ে। তো এখানে বলা হয়েছে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান, 3টি বাহুর দৈর্ঘ্য সমান, তাকে ড্যাশ ত্রিভুজ বলে। এই শূন্যস্থানে তোমাকে সঠিক একটি শব্দ বসাতে হবে। তাহলে দেখো, এই যেহেতু আমাদের এটা অ্যানুয়াল পরীক্ষার প্রিপারেশনের ক্লাস, তাই আমি কেবল এই অঙ্কটি করে চলে যাব এমন নয়। যখন আমরা যে অঙ্কটি পাবো সেই অঙ্কটি সম্বন্ধে বিস্তৃতভাবে আলোচনা করে নিব। ওটা বুঝতে পারছো তো? দেখো, 4-এর প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে ড্যাশ ত্রিভুজ বলে। ঠিক আছে? তো ত্রিভুজ সম্বন্ধে তোমাদের অনেক ধারণা আছে। আচ্ছা বলো তো দেখি, ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ কাকে বলে বলো? কে বলতে পারবে? কে বলতে পারবে ত্রিভুজ কাকে বলে? বলো, এটা জানা দরকার তো, তোমাদের অ্যানুয়াল পরীক্ষা তো সামনে। জয়ন্ত বল। হ্যাঁ, এই তো
তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে, মানে তিনটি বাহু দ্বারা ঘেরবে। যদি একটা সমতল আছে, ব্ল্যাকবোর্ডের সমতল জায়গা, এ একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, ত্রিভুজ হলো কি? দেখে এখানে ফাঁক আছে, এখানে ফাঁক আছে, মানে এটা ত্রিভুজ কিন্তু হলো নাই। মানে সীমাবদ্ধ, মানে সীমা তাকে আবদ্ধ করে দিবে, এই জায়গাটাকে তিনটি বাহু দ্বারা ঘিরে রাখবে। এখানে ঘেরতে পারছে না, এখানে ফাঁক রয়ে গেছে। কিছু বুঝতে পারছো তো? মনে করো কারো একটা বেগুন বাড়ি আছে, ত্রিভুজাকার বেগুন বাড়ি আছে, তাহলে এই দিক থেকে সে পাঁচিল দিয়ে দিল, এই দিক থেকে সে পাঁচিল দিয়ে দিল, এই দিক থেকে সে পাঁচিল দিয়ে দিল, কিন্তু এখানে একটা ফাঁক রয়ে গেছে। ফাঁক রাখা চলবে না। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ, মানে সীমাকে আবদ্ধ করে দেওয়া। আবদ্ধ মানে ঘিরে দেওয়া, ঘিরতে পারছে না এখানে, তাহলে এটি কিন্তু ত্রিভুজ হলো না। এরপরে দেখো, এ একটি বাহু, এ একটি বাহু, আর এ একটি বাহু, এটি কিন্তু ত্রিভুজ বলা যাবে। বলা যাবে কিনা? আর কোনো ফাঁক নেই, এই মাঝের জায়গাটাকে তিনটি সরলরেখা দিয়ে ঘিরে রেখেছে। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখন বলো তো দেখি, ত্রিভুজ কত রকমের ও কি কি? কি কি? সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু, এগুলো হচ্ছে বাহু ভেদে, এগুলো হচ্ছে বাহু ভেদে। কিন্তু কোন ভেদেও কিন্তু আবার ত্রিভুজকে ভাগ করা যায়, যেমন সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে কোন ভেদে তিন প্রকার, বাহু ভেদে তিন প্রকার, মোট কয় প্রকার হলো? আরেক প্রকার হচ্ছে সমকোণী সমদ্বিবাহু, মানে কোন বাহু মিলে এক প্রকারের সমকোণী সমদ্বিবাহু। তাহলে মোট কত রকমের ত্রিভুজের নাম শুনলাম আমরা? 7 রকমের। বলো কি কি? বলো। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে? তাহলে এখানে বলা হয়েছে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, মানে ত্রিভুজটি হচ্ছে এরকম, এটি হচ্ছে একটি ত্রিভুজ যার তিনটি বাহুর পরিমাপ সমান। যদি এটি 4 সেন্টিমিটার করে হয়, এটিও 4, এটিও 4। তিনটি বাহু যদি সমান হয়, তাহলে এর নাম কি হবে? সমবাহু ত্রিভুজ। এর নাম হবে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে? এবার ধরো একটা ত্রিভুজ আমি আছি, এইরকম, এইরকম, আর এইরকম। এটি ধরো 6 সেন্টিমিটার করে আছে দুটি বাহুর দৈর্ঘ্য, আর এটি হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজটির নাম কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ত্রিভুজ আছি, এ একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, এটি কি হবে? বিষমবাহু। তিনটি বাহু কিন্তু অসমান, তাহলে এটি হবে বিষমবাহু ত্রিভুজ। হয়ে গেল? তাহলে বাহু ভেদে 3 রকমের হলো। এরপর দেখা যাক কোন ভেদে কোন ত্রিভুজকে কি কোণ বলে। ধরো একটি ত্রিভুজ আছে, যে ত্রিভুজটির একটি কোণের মান ধরো 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে এটিকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়ে কম, 90 ডিগ্রির চেয়ে তাকে বলা হয় সূক্ষ্মকোণ। যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম বা সূক্ষ্মকোণ, তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখন ধরো আরেকটা ত্রিভুজ আছে, এ একটা ত্রিভুজ, এটির মান কিন্তু ধরো 100 ডিগ্রি, 100 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির চেয়ে বেশি। তো 90 ডিগ্রির চেয়ে বেশি কোণকে কি কোণ বলা হয়?
স্থূলকোণ, স্থূলকোণ, দন্তশয় থয়ে দীর্ঘ ল, স্থূলকোণী। তাহলে এই ত্রিভুজের নাম হবে স্থূলকোণী ত্রিভুজ। বুঝতে পেরেছো তো? তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। দেখো এটি হচ্ছে একটা সমকোণ। সমকোণ কাকে বলে? 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ। 90 ডিগ্রির কোণকে বলা হয় সমকোণ। এবং যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি বা এক সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? তাহলে মোট কত রকমের ত্রিভুজ পাওয়া গেল? 1 2 3 4 5 6, 6টি হলো। আরেক রকমের ত্রিভুজ আছে, সেটি হচ্ছে কি সমকোণীয় বটে আবার সমদ্বিবাহুও বটে। যেমন এই ত্রিভুজটি, এটির দেখো, ধরো এটা 3 সেন্টিমিটার করে হয়, এটি কিন্তু 90 ডিগ্রি। তাহলে এদিকে কি আছে? এই ত্রিভুজটি কি আছে? দুটি বাহুর মান সমান, দুটি বাহু সমান মানে সমদ্বিবাহু বটে। দুটি বাহু সমান মানে কি সমদ্বিবাহু। আবার একটি কোণ সমকোণ বটে, কারণ সমকোণীয় বটে। তাই এই ত্রিভুজটির নাম হবে সমকোণী, বলো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে মোট কত রকমের ত্রিভুজ আমরা শিখলাম আজকে? নামগুলো 7 রকমের। মনে থাকবে তো? দেখো, এই অঙ্কটি করার জন্য আমরা এখানে লিখে মানে শেষ করতে পারতাম যে যে ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এটা কি হবে? সমবাহু ত্রিভুজ হবে। হ্যাঁ, কিন্তু আমি সেই সঙ্গে সঙ্গে আরো অন্য রকমের যে প্রশ্ন হতে পারে সেগুলো নিয়েও আলোচনা করে দিলাম। ঠিক আছে? এরপরে দেখো, পরের অঙ্কটিতে বলা হয়েছে 6 থেকে 14 জোড়া, 14 জোড়া একটি কলম, একটি কলম সমান ড্যাশটি কলম। মানে এখানে কয়টি কলম? 14 জোড়া একটি কলম। আরে বলো তো দেখি, জোড়া শব্দের তোমরা নাম শুনেছো তো? জোড়া, জোড়া মানে কয়টি? এক জোড়া মানে কয়টি? দুটি। দুটিকে নিয়ে এক জোড়া তৈরি হয়। হ্যাঁ, এক জোড়া। তাহলে এক জোড়া মানে কয়টি? দুটি। তাহলে 14 জোড়া মানে কয়টি? বলো, কি করবে? দুই দ্বারা গুণ করবে। 14 জোড়া, এক জোড়া মানে যদি দুটি হয়, তাহলে 14 জোড়া মানে কয়টি? কি করে পাবে? তাহলে 14 কে 2 দ্বারা গুণ করলে কত পাওয়া যাবে? 28টি। আর আরো কিন্তু আরো একটি, তাহলে এই একটিকে যোগ করে দিতে হবে। কত হলো? 28, আর এক যোগ করলে কত পাওয়া যাবে? 29টি। তাহলে এখানে কত বসাবে? 29টি। ঠিক আছে? আরেকটি অঙ্ক করে দিচ্ছি। একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, 3টি কোণের সমষ্টি ড্যাশ। একটি ত্রিভুজের 3টি সমষ্টি মানে যোগফল, সমষ্টি মানে যোগফল। তোমরা কি জানো যে একটা ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হয়? তোমরা একটি ত্রিভুজ, এই ত্রিভুজটিকে, আচ্ছা বলো দেখি, কোণ মাপার যন্ত্রটিকে কি বলা হয়? তোমাদের যে জ্যামিতি বাক্সতে বিভিন্ন যন্ত্র রয়েছে তো, যেমন কোন সরলরেখার দৈর্ঘ্য মাপার যন্ত্রটিকে স্কেল বলা হয়। কোন একটি সরলরেখা কত লম্বা তোমরা মেপে দেখো, কিসের মাপে, কিসের সাহায্যে মাপো? সেটা স্কেলের সাহায্যে। কোন বাহুর দৈর্ঘ্য মাপার জন্য স্কেলের প্রয়োজন হয়। এরপর ধরো কোন একটি কোণ মাপতে,
কোন একটি কোণ মাপবে। তাহলে সেই জ্যামিতি বক্সের কোন যন্ত্রটির সাহায্যে কোণটি মাপবে? চাঁদা। আমরা এরকম বলি চাঁদের মতো দেখতে হয় বলে আমরা বলি চাঁদা, কিন্তু ওর অ্যাকচুয়ালি নাম হলো প্রোটেক্টর। ঠিক আছে, তাহলে সেই প্রোটেক্টরের সাহায্যে আমরা কি করি? কোন কোণের মান মাপি। তো ধরো এটি কত ডিগ্রি, আমি আন্দাজে বলছি, ধরো এটা 45 ডিগ্রি, এটি হচ্ছে তোমার 60 ডিগ্রি, আর তাহলে এটি কত হবে? এরকম প্রশ্ন হবে কিন্তু এখন হয়তো এই প্রশ্নটি রয়েছে যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ড্যাশ। কিন্তু এমন হতে পারে হয়তো বলা হবে একটি ত্রিভুজ আছে যার একটি কোণের মান 45 ডিগ্রি আর একটি কোণের মান 60 ডিগ্রি, তাহলে অন্য কোণটির মান কত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু তোমরা সব সময় মনে রাখবে ত্রিভুজটি যেভাবে আঁকা যাক না কেন তিনটি কোণের মানের যোগফল সবসময় কত হবে? 180। কত হবে? সরি, ইংরেজিতে লিখে দিলাম গুলো, 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কত? 180 ডিগ্রি। এখন তাহলে এখানে কত বসাবে বলো? তিনটি কোণের সমষ্টি কত বসাবে? 180 ডিগ্রি। এটি হলো চিহ্ন, ডিগ্রি চিহ্ন। ঠিক আছে, এখন আমি একটা কথা বলছি যে ধরো এই প্রশ্নটি না এসে অন্যরকম ভাবে দিয়ে দিল যে একটি ত্রিভুজের একটি কোণের মান 45 ডিগ্রি, অন্য একটি কোণের মান 60 ডিগ্রি, তৃতীয় কোণটির মান কত? তখন কিভাবে মানে বের করবে? হ্যাঁ, প্রথমে এই কোণের মান এবং এই কোণের মান যোগ করে নেবে। তাহলে 60 ডিগ্রি আর 45 ডিগ্রি দেওয়া দুটি কোণের মানগুলি যোগ করে নেবে, তাহলে হয়ে যাবে 105 ডিগ্রি। তাহলে এই কোণটির মান কত হবে? 180 থেকে 105 বিয়োগ করতে হবে। তাহলে 105 যদি বিয়োগ করে থাকো তাহলে 5 এ 10 হাতে 1 7, তাহলে এই কোণটির মান কত হবে? 75 ডিগ্রি। মনে রাখবে কিন্তু এটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, মনে রাখবে ত্রিভুজের তিনটি কোণের মানের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবং যদি দুটি কোণের মান দেওয়া থাকে সেই দেওয়া দুটি কোণের মানকে যোগ করবে, তারপরে 180 থেকে বিয়োগ করলেই অন্য কোণের মানটি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি। অনেকগুলি অঙ্ক করলাম এবং এই অঙ্কগুলি তোমরা নিশ্চয়ই খাতাতে লিখে নিয়েছো। ঘরেও তোমরা বারবার প্র্যাকটিস করবে, কারণ অ্যানুয়াল পরীক্ষা খুব সামনে। ঠিক আছে, সবাই মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, ধন্যবাদ।